আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থান ইতিবাচক, বলছেন অর্থনীতিবিদরা। সুফল পেতে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতের তাগিদ। ঢাকা ওয়াসার পানির দাম হঠাৎ বাড়িয়ে দেয় ক্ষুব্ধ গ্রাহক। মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক। ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে, দাবি ওয়াসার। নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থী নারায়ণগঞ্জ সিটির জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। শীতলক্ষ্যা সেতুর নির্মাণের দাবি। এবং শক্ত অর্থনীতির ভিত সৃষ্টি করাই এখন বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যশনে জৌলুসের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় আছেন রিপোর্টার কমল দে এবং রাজধানীর শাহজাহানপুর এলাকায় আছেন রিপোর্টার আফজাল হোসেন। যশনে জৌলুসের খবর জানতে প্রথমে যাচ্ছে কমলের কাছে। কমল। ধন্যবাদ রূপল। বন্দনগর চট্টগ্রামে প্রায় 50 লক্ষের উপস্থিতিতে এই জ্যৈষ্ঠ জুলুস চলছে। সকাল থেকে শুরু হয়েছে জুলুস এবং এখন চলছে, যেখানে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে কিন্তু সাধারণ লোকরা অংশ নিচ্ছেন এই জুলুসের মধ্যে। এর মধ্যে প্রায় রয়েছে 50 লাখের বেশি জনসংখ্যা। বিশেষ করে আমরা যেটা বলি যে বৃহত্তর চট্টগ্রামের যে পুরো এলাকা যে রয়েছে, সেখানে বিভিন্ন এলাকা থেকে যানবাহন যোগে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানের মধ্যে মূলত নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো বন্দরনগরী চট্টগ্রামকে। আপনি জানেন গত 42 বছরের ধারাবাহিকতায় কিন্তু এবারও তার ব্যতিক্রম হয়নি। সকালে মুরাদপুরে সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে এই জুলুস শুরু হয়েছে। আর এই জুলুসে এবার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ আল্লামা আহলাদ রাসূল সৈয়দ আল্লামা তাহের শাহ মদ্দিজিল্লাহি। এবং তিনি জানেন যে তিনি গত কয়েকদিন আগে পাকিস্তান থেকে এসেছেন এবং এখানে এসে চট্টগ্রামে অবস্থান নিচ্ছেন এবং তিনি গত 30 বছর ধরে কিন্তু এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। তার আগে 1974 সালে যখন এই জুলুস শুরু হয় তখন কিন্তু নেতৃত্ব ছিলেন তার পিতা আল্লামা সৈয়দ তৈয়ব শাহ হুজুর এবং তারই যারা তিনি 1986 সাল পর্যন্ত কিন্তু এই জুলুসে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। আর এবার নেতৃত্ব দিচ্ছেন গত 30 বছরের ধারাবাহিকতায় তারই পুত্র সন্তান সৈয়দ আল্লামা তাহের শাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই হুজুরকে বরণ করে নেওয়ার জন্য, হুজুরকে দেখার জন্য কিন্তু পুরো বৃহত্তর চট্টগ্রাম থেকে আমরা দেখেছি গত রাত থেকে কিন্তু লোকজন গাড়ি নিয়ে এই চট্টগ্রামে আসতে শুরু করেছেন এবং যে র্যালি শুরু হয়েছে সকাল 8:30টায়, সেই র্যালি এখনো চলছে এবং চলবে দিনভর। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যাকে দেখার জন্য এই লক্ষ লোকের উপস্থিতি, যাকে দেখার জন্য এই লক্ষ লোকের অংশগ্রহণ, সেই আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর আমাদের ঠিক অতিক্রম করে যাচ্ছেন। অর্থাৎ এখন কদমতলী অর্থাৎ যেটা এখন যে মুরাদপুর অতিক্রম করে এটা এখন আন্দরকিল্লা এলাকায় অবস্থান নিয়েছেন এবং আন্দরকিল্লা অতিক্রম করে এটি পুরো বৃহৎ চট্টগ্রাম শহর ঘুরবে আর সারাদিন। এবং আমরা দেখেছি কিন্তু সকাল থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত হয়ে পড়ছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। প্রায় আয়োজকরা বলছেন প্রতিবারের মতো এবারও আজকের এই জ্যৈষ্ঠ জুলুসের মধ্যে 50 লাখ লোকের বেশি সমাগম হয়েছে বৃহত্তর চট্টগ্রাম জেলা এবং তার যে আশপাশের জেলা রয়েছে এবং দেশের দূর দূরান্ত থেকে আল্লামা সৈয়দ তাহের শাহের নেতৃত্বে জুলুসে অংশ নেওয়ার জন্য সাধারণ লোকজন সমাবেত হয়েছেন। বিভিন্ন যানবাহনে করে এবং পায়ে হেঁটে তারা এই জুলুসে অংশ নিচ্ছেন এবং তারা চট্টগ্রামের যে কয়টি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের একটি অংশ হলো এই জ্যৈষ্ঠ জুলুস। আপনি জানেন যে রহমানিয়া সুন্নিয়া আহমেদিয়ার পক্ষ থেকে গত 1974 সালে প্রথমে এই জুলুসের আয়োজন করা হয়। কালক্রমে এই জুলুস ব্যাপকতা লাভ করেছে এবং দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা যদি দেখেছি চট্টগ্রাম নয়, দেশের দূর দূরান্ত থেকে কিন্তু এমনকি বিদেশ থেকে অনেক এসেছেন এই জুলুসে অংশ নেওয়ার জন্য এবং তারা সকাল থেকে পায়ে হেঁটে আল্লাহর গুণগান গেয়ে, নবীজির গুণগান গেয়ে তারা এই জুলুসে অংশ নিচ্ছেন এবং তারা এই জুলুসে এসে তারা নবীজির গুণগান প্রচার করছেন, আল্লাহর গুণগান প্রচার করছেন। তারা বলছেন আল্লাহ একে অদ্বিতীয় এবং সেটি তারা মূলত এটি তারা বোঝানোর চেষ্টা করছেন। তো বলা যায় উৎসবমুখের পরিবেশে এবং লক্ষ লোকের উপস্থিতিতে জ্যৈষ্ঠ জুলুসের আয়োজন চলছে এই বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে। পুরো চট্টগ্রাম জুড়ে একটি শব্দ এখন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ। তো আফজাল এখন পর্যন্ত আমার কাছে ছিল। আমরা এখন চলে যাবো ঢাকায়, সেখানে হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। এই নামে চালু করার চেষ্টা করেছে। আজকে এটা আনন্দের যে
কমল, শুধু চট্টগ্রামে নয়, আজকের এই পবিত্র দিনে অর্থাৎ 570 খ্রিস্টাব্দের এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, সেই জন্মদিনকে ঘিরেই কিন্তু গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্নভাবে বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমেই এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করে রাখছে। তারই ধারাবাহিকতা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়। তারই অংশ হিসাবে রাজধানীর এই শাহজাহানপুরের যে আশেকানে মাছ ভান্ডারের অ্যাসোসিয়েশনের উদ্যোগে সৈয়দ মুজিবুল হক বাসার সম্পাদনায় বা সভাপতিত্বে এই ঈদে মিলাদুন্নবী আলোচনা সভা চলছে। তো এখন মূলত বক্তারা যেটি বলার চেষ্টা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ তিনি রেখে গেছেন, সেই আদর্শ যেন মুসলমানরা ধারণ করতে পারে, সেই ইমানি বয়ান চলছে। তো আমরা দেখেছি যে প্রতি বছরের ন্যায় এই শাহজাহানপুর এই মাঠে ঈদে মিলাদুন্নবী অনেকটা ঘটা করে পালন করা হয়ে থাকে। আমরা এই আশেকানে মাছ ভান্ডারের তরফ থেকে যতটুকু জানতে পেরেছি যে সকাল 11:30টার দিকে মূলত ঈদে মিলাদুন্নবীর যে যশনা জুলুস, যে র্যালি বের করা হয়, সেই র্যালিটি করা হবে। তো এখন সেই ঈদে মিলাদুন্নবীর আলোচনা চলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণাঢ্য জীবন, ইসলামের অবদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শেরই মূলত এখন বয়ান চলছে। আপনারা এখন বক্তারা সেই বয়ানটি করছেন। আর কিছুক্ষণের মধ্যেই একটি ঈদে মিলাদুন্নবীর যে প্রতি বছর যেটি বের করা হয়ে থাকে, সেই র্যালিটি বের করা হবে এবং র্যালিটি কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। এখন বক্তব্য পর্যায়ে চলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে ঘিরে গোটা মুসলিম সম্প্রদায় বিভিন্নভাবে নফল নামাজ, রোজা থেকে শুরু করে নানা ইবাদত বন্দিগির মাধ্যমে এই দিনটি কিন্তু পালন করা হয়ে থাকে। 570 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মক্কার কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহ্যমণ্ডিত, সেই মহিমান্বিত দিনকে কেন্দ্র করেই গোটা মুসলিম সম্প্রদায় বিভিন্নভাবে আজকের এই দিনটি উদযাপন করছেন। তো রাজধানীতেও চলছে এবং সারা দেশেই এই দিনটি পালন করা হচ্ছে। তো এই ছিল মূলত এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। রাজধানীর শাহজাহানপুরের বস্তি থেকে রেলওয়ে মাঠ থেকে আশাকানে মাছ ভান্ডারি অ্যাসোসিয়েশনের যশনা জুলুসের সর্বশেষ খবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যশনা জৌলুসের আয়োজন করা হয়েছে। আর চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা থেকে রিপোর্টার কমল দে জানাচ্ছিলেন সেই খবর এবং রাজধানী থেকে শাহজাহানপুর এলাকা থেকে জানাচ্ছিলেন আফজাল হোসেন। আর্থিক খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতিবাচক হিসেবে দেখছে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসের প্রধান অর্থনীতিবিদ। তবে তার মতে ঋণ খেলাপি সহ বড় বড় দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদে তেমন কোনো সুফল পাওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন মনে করেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে অভিযুক্তদের পার পাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে গত কয়েক মাস ধরেই অনেকটা কঠোর অবস্থান নিয়েছে দুদক। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক সহ 70 জনের বেশি ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি। এ সময় ঋণ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন 40 জনের বেশি। দুদক বলছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে আরো সচেষ্ট হবে সংস্থাটি। ব্যাংক অফিসিয়াল এবং যারা মার্চেন্ট তাদেরকে ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে এবং একইভাবে দেখছে। সোজা কথা, রাষ্ট্রীয় সম্পত্তি ব্যাহত হওয়া যাবে না, জনগণের টাকা আপনি লুটপাট করতে পারবেন না। তবে এসব মামলার বিচার কাজ দ্রুত শেষ না হলে আর্থিক খাতের সুশাসন প্রতিষ্ঠা অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। নিয়ম হলো, যেদিন তদন্ত হবে সেই দিনই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এটা দেরি করলে কিন্তু তদবিরের দেশ বাংলাদেশ এটা হয়ে যায়। অর্থটা যদি পিওর না থাকে তাহলে অর্থনীতিটা কলুষিত হবে, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেশের প্রচলিত আইনি মামলা নিষ্পত্তিতে ধীর গতির জন্য দায়ী বলে জানালেন দুদক সচিব। ঋণ গ্রহীতা বিভিন্ন অজুহাতে তিনি ঊর্ধ্বতন আদালতে যান, যেখানে কিছু সময় লেগে যায়। তবে বিলম্ব হওয়ার সুযোগ আইনে রয়েছে, যে ব্যাপারটায় আমরা কোনো সহায়তা করতে পারি না। এদিকে বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ পরামর্শ দেন, চিহ্নিত ঋণ খেলাপিদের বিরুদ্ধেও দুদককে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার। ছোটখাটো খেলোয়াড় যারা এটাতে ইনভলভ ছিলেন, শুধু তাদের মধ্যেই যদি এটা সীমিত থাকে তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী সমাধান হবে না। যারা ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে ঋণ ফেরত দিচ্ছেন না এবং তাদের প্রভাব ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন, সেইখানে যদি আমরা কোনো রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখাতে পারি তাহলে কিন্তু ঋণ খেলাপি সংস্কৃতিটা খুব একটা বদলাবে না। দুদকের অভিযানে যেন কেউ হয়রানির শিকার না হয় এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। প্রায় 4.25 লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ।
যার 1/3 মানুষই বসবাস করেন শীতলক্ষ্যার পূর্ব পার বন্দর এলাকায়। নদীর পাড়ের কেন্দ্র করে বন্দরে বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠলেও একটি সেতুর অভাবে শহরে নানা সুবিধা থেকে তারা বঞ্চিত। রয়েছে গ্যাস ও পানির সংকট সহ যোগাযোগ খাতেও নানা সমস্যা। এসব সমস্যার সমাধানে উদ্যোগী প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। মাহমুদ রাকিবের রিপোর্ট। সকালের স্নিগ্ধ রোদ ওঠার সাথে সাথে নারায়ণগঞ্জ বন্দরের পাড়া মহল্লার উঠানে এখন দেখা যায় এমন ছোট ছোট জটলার দৃশ্য। বেলা বাড়ার সাথে সাথে যা ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী মিছিলে। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই মূলত বন্দর এলাকার সব অলিগলি এখন মুখর থাকছে সকাল থেকে মাঝ রাত অবধি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার ঘাট থেকে শুরু করে বাড়ির আঙিনাও। নগরীর মোট 27টি ওয়ার্ডের 9টি বন্দর এলাকায় হওয়ায় সব মেয়র প্রার্থী গুরুত্ব দিচ্ছেন শীতলক্ষ্যা নদীর ওপারের ভোটারদের দিকে। তবে বন্দরের প্রায় 1.5 লাখ ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার আগেই এবার কষতে চান চাওয়া পাওয়ার নানা হিসেব। প্রতিশ্রুতি চান গ্যাস ও পানি সহ সব সমস্যা সমাধানের। অবৈধ গ্যাসের তো অনেক সমস্যা, অনেক জায়গায় গ্যাসের লাইন কাইটা দিতেছে, তখন আমাদের এই জায়গাটা যখন তখন কাইটা দিতে পারে। 4 বছর ধরে সরকার দেয় 150-200 টাকা বিলে কারেন্টের মতন বিল দিয়ে যেতেছে, কিন্তু আমরা পানি পাইতেছি না। ইউনিয়ন কাউন্সিলের যে রাস্তা সেই রাস্তা হয়ে রয়েছে, সাপ্লাই পানিটা যাতে দেয় এবং ঘরে ঘরে যেমন পাকা রাস্তা যাইতে পারি। তবে সবকিছু ছাপিয়ে শীতলক্ষ্যার পূর্ব পারের অভিমানী ভোটারদের চোখ সেতুর দিকেই। সেতু না থাকায় স্বাস্থ্য সেবা সহ জরুরি অনেক সেবা থেকেই তারা বঞ্চিত বলে অভিযোগ তাদের। অসুস্থ হলে আমরা তৎনগর যেতে পারি না, অন্তত নৌকাটা সময়তে পাওয়া যায়, সময়তে পাওয়া যায় না। মাস 6 আগে মানে আমার নিজের সামনে আমি ট্রলার দিয়ে পার হইতেছি, একটা নৌকার বল গেটের উপর দিয়া কয়জন মারাও গেছে। সবচেয়ে আপনার চাওয়া হইল গিয়ে আমাদের এই ঘাট দিয়ে একটা আপনার সেতু নির্মাণের জন্য সর্বত আশা ছিল না ব্রিজ অনেক লেগে, কিন্তু অনেক ব্রিজ হোক এটাই আমরা চাই। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও অবহেলিত বন্দরে মেয়রের মাধ্যমে নাগরিক সুবিধা বাড়ানোর নানা আশ্বাস দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। বেশি গুরুত্ব দেব মাদক সন্ত্রাস, সাধারণ নিরীহ মানুষগুলো জিম্মি হয়ে আছে মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে। আমি তাদের জিম্মি দশা থেকে সর্বপ্রথম মুক্ত করব। মেয়র সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে অবৈধ গ্যাসটাকে বৈধ করতে পারি, সরকারের রাজস্ব আয় ঠিকমতো আদায় হয়, তার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে। সব মিলিয়ে 22 ডিসেম্বরের মেয়র নির্বাচনে বন্দরের ভোটাররা যে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন তা নিশ্চিত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে নগরের স্বাধীনতা চত্বর এলাকায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন এবং দেওভোগ এলাকায় মাহমুদ রাকিব। সেখানে যাচ্ছি। তো প্রথমে আমাদের সাথে যোগ দিচ্ছেন সালাউদ্দিন সুমন। রূপল, আজ সকাল থেকেই বিএনপি দলীয় যিনি প্রার্থী রয়েছেন সাখাওয়াত হোসেন খান, তিনি তার গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। তার সঙ্গে রয়েছেন দলীয় নেতাকর্মীরা। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল থেকে বিশেষ করে যে বিএনপির যেসব এখানকার স্থানীয় নেতারা এতদিন গণসংযোগে নামেননি, গতকাল থেকে তারা তার সঙ্গে গণসংযোগে নেমেছেন। আজ সকালকেও তাদের বেশ কয়েকজনকে তার সঙ্গে দেখা গেছে। মিশনপাড়া আজকে দেখেছি যে তিনি মিশনপাড়া, আমলাপাড়া, পুরাতন কোর্ট, বিবি রোড এইসব জায়গায় সকালেই গণসংযোগ করেছেন। আর সকালবেলা যারা বিশেষ করে কাজে যাচ্ছিলেন, অফিসে যাচ্ছিলেন, এইসব মানুষের সঙ্গে কথা বলেছেন। স্কুলগামী অভিভাবকরা যারা শিশুদের নিয়ে স্কুলে যাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছে ভোট চেয়েছেন, বলেছেন যে এই নগরের উন্নয়ন করবেন, এই ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে তিনি কিন্তু জোর দিয়ে যে কথাটি বলছেন বারবার, উন্নয়নের কথা, বিশেষ করে এখানে গ্যাস সংকট থাকবে না, পাশাপাশি শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন যে শিক্ষার মান উন্নয়ন ঘটাবেন, শিক্ষা ব্যবস্থা এখানে ভালো করবেন, সেই ধরনের কথা বলছেন। আরও বিশেষ করে যিনি এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর কথাও কিন্তু এখানকার মানুষজনের কাছে অর্থাৎ ভোটারদের কাছে তিনি বলছেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন দুপুর 2টার দিকে, এসে গণসংযোগ কার্যক্রমে অংশ নেবেন সাখাওয়াত হোসেন খানের সঙ্গে, সেই রকম তথ্য আমাদের কাছে রয়েছে। এবং কেন্দ্রীয় কয়েকজন নেতাও তার সঙ্গে এখানে থাকবেন। আর এখানে যখন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন সকালেই সাখাওয়াত হোসেন খান, তিনি কিন্তু আবারও বলেছেন যে এখানকার নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই এখানে সেনা মোতায়েন করতে হবে নির্বাচনের দিন, সেই রকম দাবি কিন্তু আজকেও তিনি জানিয়েছেন। আর একটি আমাদের আরেকজন রিপোর্টার এই সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন মাহমুদ রাকিব, তিনি সরকার দলীয় প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছেন সেলেনা হায়াত আইবি, তিনি কেমন প্রচারণা করছেন, গণসংযোগ করছেন, সেই বিষয়টি আমরা কিন্তু তার কাছে জানবো।
সুমন, আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর যে বাসা তার সামনে আমরা আছি। আপনি জানেন যে আজ সরকারি ছুটি ঈদে মিলাদুন্নবী হওয়ার কারণে সকাল থেকে তিনি এখনো পর্যন্ত প্রচারণায় বের হননি। তবে আমরা এর বিপরীতে দেখেছি সকাল থেকেই তার বাসার সামনে আমরা দেখেছি বিভিন্ন বেশ কিছু মহিলা এসেছিলেন এলাকাবাসী তার সঙ্গে দেখা করার জন্য। এছাড়া আমরা দেখেছি তার কিছু নেতাকর্মীরা এসেছেন, এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষজন এসেছেন। তবে তাদের সঙ্গে কিন্তু সেলিনা হায়াত আইভী এখনো পর্যন্ত দেখা করেননি। আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরেই টানা প্রচারণা করার কারণে কিছুটা শারীরিকভাবেও কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে। মূলত যতটুকু জেনেছি সে কারণেই আজ যেহেতু সরকারি ছুটি এবং ইসলামী ভাবগম্ভীরের একটি দিন, এই দিনের কারণে তিনি দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে থাকবেন। দুপুরের পর নাগাদ তার বের হবার কথা রয়েছে। তিনি আসবেন নগরীর বন্দর এলাকার 25 নম্বর ওয়ার্ডে। তো সেখানে এসে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলবেন। আপনি জানেন যে এর আগে আমরা ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে দেখছি সেলিনা হায়াত আইভী প্রতিনিয়তই গণসংযোগ করছেন এবং তিনি যে বিষয়টি বলছেন যে তার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, তিনি যে কাজগুলো গত 5 বছরে করতে পারেননি নগরবাসীর জন্য, সে কাজগুলোই মূলত তিনি এবার যদি মেয়র নির্বাচিত হতে পারেন তিনি সে কাজগুলো সম্পন্ন করবেন। এর বাইরেও তিনি যে বিষয়টি বলে আসছিলেন যে তিনি মূলত 3টি ভাবে পরিকল্পনা নিয়েছেন, স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভাবে তিনি 3 প্রকল্পের মাধ্যমে তিনি কাজ করছেন। এর মধ্যে যেগুলো স্বল্প মেয়াদী কাজ সেগুলো ইতিমধ্যেই নগরবাসীর জন্য তিনি করে ফেলেছেন। মধ্যম মেয়াদীর কাজগুলো বেশ কিছুটা এগিয়েছে, এখন দীর্ঘমেয়াদী কাজগুলো কিছুটা বাকি আছে, সেগুলো তিনি পুনরায় যদি মেয়র নির্বাচিত হতে পারেন তাহলে তিনি সে কাজগুলো করবেন এবং সে কাজগুলো সম্পন্ন করার জন্যই তিনি নগরবাসীর কাছে পুনরায় ভোট চাচ্ছেন এবং তিনি এই নগরকে একটি আধুনিক ও পরিবেশ সম্মত নগরী গড়ে তোলার জন্য সব ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়ে যাচ্ছেন বলে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই। তো মূলত আমার কাছে এখন পর্যন্ত সকাল থেকে সেলিনা হায়াত আইভীর যে প্রচারণার খবর এই ছিল সবশেষ। আমরা আপনাকে পরবর্তী তিনি যখন প্রচারণায় বের হবেন তখন আমরা আপনাকে আবারও সেখানকার খবর জানাবো। তা আমার কাছে এই ছিল সবশেষ খবর। রূপল, জনগণের মতামত না নিয়েই ঢাকা ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের পর পানির বাড়তি বিল বেশ বিড়ম্বনার সৃষ্টি করবে। বছরে একাধিকবার দাম বাড়ানোর কারণে বাসা ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। ক্যাব বলছে, স্বচ্ছ প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ না হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ওয়াসার দাবি, পানির মূল্য বাড়ানো হয়নি, বরং সরকারের অনুমোদন নিয়েই উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করা হয়েছে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাজধানীর নয়াটোলার বাসিন্দা শারমিন সুলতানা। 1 মাসের ব্যবধানে তার বাড়ির পানির বিল 1000 টাকারও বেশি বেড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ভাড়াটিয়া থেকে নিয়ে না, এটা আমরা বাড়িওয়ালারা দিচ্ছে, তো আমাদের তো একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো প্রতি মাসে তার ভাড়াটা বাড়াইতে পারি না। শুধু তিনিই নন, রাজধানীর 3.5 লাখ মিটারধারী গ্রাহকের কেউই বিলের কপি হাতে পাওয়ার আগে জানেন না সম্প্রতি আবাসিকে প্রতি 1000 লিটারে 1 টাকা 51 পয়সা ও শিল্প বাণিজ্যিক গ্রাহকদের জন্য 3 টাকা 72 পয়সা বাড়িয়েছে ঢাকা ওয়াসা। বিল তো আমাদেরকে না জানা কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরে আমরা তো জানি না, বিল দিয়ে যায় আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। সবার মতামতের ভিত্তিতে যদি করা হতো তাহলে সবার জন্য উপকার হতো। আমাদের যে রোজি সেই রোজির উপরে প্রেশার পড়বো। পানি বিল বাড়ছে, এখনো ঘর ভাড়া বাড়বে, তার জন্য সবাই বলে দিতেছে। আশা করে আসছিলামও যে থাকবো, এক বাসায় 3-4 বছর থাকা যায়, তেমন থাকতে পারছি, আসছি তো 2 মাস হচ্ছে। প্রতি বছর 5% হারে বিল বাড়ানোর কথা থাকলেও এবছর 2 দফায় আবাসিকে 22 ও শিল্প বাণিজ্যিকে 18% পর্যন্ত বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ মনে করে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। অনেকটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দাম বাড়াচ্ছেন। আমরা যারা নগরবাসী, ভোক্তা, তাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের দাবি, স্বচ্ছ প্রক্রিয়ায়, অ্যাকাউন্টেবল প্রক্রিয়ায় পানির মূল্য যাতে নির্ধারিত হয়। ঢাকা ওয়াসার দাবি, ঋণ পরিশোধ ও উৎপাদন খরচের সাথে সমন্বয় করতে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। ধারের টাকা যদি শোধ করতে হয়, আমাকে তো এই পানি দিয়ে শোধ করতে হবে। অতএব সেই জন্যই পানির দামটাকে আমাদের মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হয়। এটা আমরা না, এটা সরকারের অনুমোদন নিয়েই করা হয়েছে। ভর্তুকি দিয়ে তো আপনি পরিবেশ বান্ধব, টেকসই আর গণমুখী পানি ব্যবস্থাপনা আশা করতে পারেন না। বর্তমানে প্রতি 1000 লিটার পানির দাম আবাসিকে 10 টাকা ও বাণিজ্যিক খাতে 32 টাকা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 45 বছরে একটি শক্ত অর্থনৈতিক ভিত সৃষ্টি করাই আগামী দিনগুলোতে বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, এ লক্ষ্যে কূটনীতির প্রথাগত সংজ্ঞার বাইরে
বাইরে গিয়ে আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে। নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরতা কমিয়ে তৈরি করতে হবে নতুন নতুন বাজার। এসান জুয়েলের রিপোর্ট। বৈশ্বিক ঠান্ডা যুদ্ধের ক্রান্তিকালে জন্ম নেয়া বাংলাদেশ এখন মোকাবেলা করছে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ। শুরু থেকেই সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের পররাষ্ট্র নীতি। বিশ্বায়নের এ যুগেও সে নীতিতে অটল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে মনস্তাত্ত্বিক দূরত্ব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা। দীর্ঘদিনের আলোচিত স্থল সীমান্ত চুক্তি এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণে এসেছে সাফল্য। তবে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা এবং ভারতের সঙ্গে 54 অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে এখনো ফয়সালা বাকি আছে। এক্ষেত্রে বিশ্বের সবার সঙ্গেই সম্পর্ক বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কেউ আপনার পার্মানেন্ট ফ্রেন্ড না, কেউ পার্মানেন্ট এনিমি না, আপনার পার্মানেন্ট ইন্টারেস্ট আছে। জাতীয় স্বার্থটা সবচেয়ে বড়। আমাদের সাথে ভারতের সম্পর্কটা আমি যদি বিচার করি যে এটা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক নয়, ভারতের যে স্বার্থ বাংলাদেশে সেগুলো কিন্তু আমরা পূরণ করি, কিন্তু আমাদের যে মূল বিষয়টা তিস্তা চুক্তি তো আমরা সম্পন্ন করতে পারিনি। তবে সংশ্লিষ্টরা মনে করেন কূটনৈতিক সাফল্য এখন নিজস্ব গণ্ডির মধ্যে না থেকে মুক্ত বাজারের এই যুগে অনেকটাই নির্ভর করে আভ্যন্তরীণ বিনিয়োগের পরিবেশ তৈরিতে তা কতটা সহায়ক ভূমিকা রাখছে তার উপর। এই অর্থনৈতিক কর্মকাণ্ডটার ট্র্যাকশন পয়েন্ট যদি বলেন বা হুকিং পয়েন্ট যদি আপনি বলেন, সেটা কিন্তু কূটনীতি। কূটনীতি শুধু বাইরের পৃথিবীর বিষয় বলে মনে করার কোনো কারণ নেই। কূটনীতি এখন অভ্যন্তরীণ উন্নয়নেরও অংশীদার হওয়া দরকার। এক্ষেত্রে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায়ও মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ভিতকে শক্তিশালীকরণের লক্ষ্যে কাজ করছে। মুক্তবাজার অর্থনীতির বিকাশমান এই যুগে মধ্যম আয়ের দেশে রূপান্তর হলে জিএসপি প্লাস সুবিধা আদায় আর বৈদেশিক ঋণ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে ভবিষ্যৎ বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ব্যক্তিবর্গ জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়সমূহের উপর সম্যক জ্ঞান লাভ করছে না। সামরিক সম্পর্ক উন্নয়নে নিঃসন্দেহে এনডিসি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রিয় গ্রাজুয়েটগণ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ্ব রাজনীতিতে আমাদের রাষ্ট্রের কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমানে আঞ্চলিক ঐক্য উন্নয়নে বাংলাদেশ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। মানব সম্পদ উন্নয়ন এবং জনগণের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অনুষ্ঠিত নীতি ও কৌশল গতির সঞ্চার করছে। দেশের অর্থনীতির ক্রমাগত বিকাশ ও উন্নয়ন নিশ্চিতকরণে সফলতার পাশাপাশি কিছু কিছু চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। আমি বিশ্বাস করি সদ্য সমাপ্ত প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দিয়ে আপনারা সেই চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং দেশের সার্বিক উন্নয়নে সরকারকে যথাযথভাবে সহায়তা করে যাবেন। মনে রাখতে হবে যে এই দেশটি আমাদের, অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আর আমরা বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্বসভায় চলতে চাই। কাজে আমাদের দেশকে সেভাবেই আমরা উন্নত এবং মর্যাদাশীল করতে চাই। উন্নয়নশীল দেশসমূহকে সর্বদাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটু সহযোগিতামূলক পরিবেশ বজায় রেখে নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। এর প্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য তাদের অর্থনীতিকে বহুমুখী ও শক্তিশালী করার লক্ষ্যে নিজেদের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন নিরাপত্তাজনিত সমস্যা নিরসনে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছি। আমাদের লক্ষ্য ছিল একটি সমন্বিত আঞ্চলিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। আজ আমি আনন্দিত যে আমাদের ইতিমধ্যে সেই লক্ষ্য বাস্তবায়নের সূচনা প্রত্যক্ষ করেছি, যার পরিপ্রেক্ষিতে বিগত 8 বছরে দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সহ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা। রাজধানীর মিরপুর সেনানিবাস ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে টেকসই উন্নয়নে জনগণের ক্ষমতায়ন প্রকল্পে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে আজ।
গতকাল রাজধানীর একটি হোটেলে এই দুই আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা 0.5 মিলিয়ন ইউরো এবং ইউরোপীয় ইউনিয়ন 19.5 মিলিয়ন ইউরো সহায়তা দিতে যাচ্ছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন। এ সময় তারা বাংলাদেশের কারিগরি ও ভোকেশনাল শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। As you all know, our present government's plan is to become বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছে। এক্ষেত্রে আমাদের দক্ষ মানব সম্পদ দরকার। আমি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও আইএলওকে ধন্যবাদ জানাচ্ছি। and other development partners for coming forward. সচেতন হওয়ার কারণে বিগত বছরে দেশের পোশাক শিল্প কারখানায় নতুন কোনো দুর্ঘটনা ঘটেনি। বিশেষ করে পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার মধ্যে আনার সম্ভব হয়েছে। গতকাল বসুন্ধরা কনভেনশন সেন্টার ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো 2016 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বর্তমানে পোশাক খাতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে বাইরে কিছু শ্রমিক নেতা যেন শ্রমিকদের উস্কানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। সব ধরনের শর্ত পূরণের পরও যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ করেন মন্ত্রী। ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেডের মহাপরিচালক, বিজিএমএ সভাপতি সিদ্দিকুর রহমান সহ তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। 253টা তৈরি পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তরিত হতে চলেছে। ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল একটা সংস্থা 25টা কারখানাকে তারা চিহ্নিত করে মার্ক দিয়েছে, তার মধ্যে 7টাই বাংলাদেশে। এমন কোনো অবস্থা নাই যে শ্রমিক অসন্তোষ হতে পারে। ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিজ আছে, আমাদের ইপিজেডে অনেক বেশি বেতন পায় শ্রমিকরা। সুতরাং কিছু শ্রমিক নেতা আছে যারা বহিরাগত, কারখানায় কাজ করে না, তারা দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি এক্সপো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাজল। রূপল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে। সেক্ষেত্রে এখানে যে 3 দিন ব্যাপী মেলাটি শুরু হয়েছে আপনি জানেন, সেক্ষেত্রে গতকাল কিন্তু মেলার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন কিন্তু বাণিজ্য মন্ত্রী সহ শিল্পমন্ত্রী, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। সেক্ষেত্রে মেলা 3 দিন ব্যাপী মেলার গতকাল থেকেই যে মেলাটি শুরু হয়েছে, শুরু হওয়ার সময় থেকে কিন্তু উদ্বোধনের পর থেকে কিন্তু ইতিবাচক সাড়া পেয়েছেন এখানকার যারা সংশ্লিষ্ট, যারা অংশ নিয়েছেন এই মেলায়। এছাড়া ইন্টারন্যাশনালি এই মেলাতে এক্সপোতে প্রদর্শনীতে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি তথ্য অনুযায়ী, সেক্ষেত্রে 59টি বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে। সেক্ষেত্রে তারা তাদের নিজ নিজ উপকরণ সহ বিভিন্ন মেশিনগুলো তারা নিয়ে এসেছেন। ফায়ার অ্যান্ড সেফটির যে মেশিন সাধারণত থাকে, সেই মেশিনগুলোর বরাবরই তারা যে কথাগুলো বলছে যে মূলত এই মেশিনগুলো ফায়ার অ্যান্ড সেফটির জন্য বিভিন্ন বাসা বাড়ি থেকে শুরু করে কারখানা, গার্মেন্টস থেকে শুরু করে যেগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই মেশিনগুলো তারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আজকে যে বিষয়টি সকাল থেকে বলা চলে যে 10টা পর্যন্ত কিন্তু তেমনভাবে গ্রাহক সংখ্যা কিংবা যারা এরকম মেশিন কিনবেন কিংবা কারখানার সংশ্লিষ্ট, বাসাবাড়ি সংশ্লিষ্ট যারা এসছেন এরকম জানতে মেশিন সম্পর্কে, তাদেরও কিন্তু উপস্থিতি খুব কম ছিল। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বেশ কিছুক্ষণ আগ থেকে কিন্তু মোটামুটি জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে, আস্তে আস্তে জমকালো হয়ে উঠছে অনুষ্ঠানটি, এক্সপোটি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা এসছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো, তাদের এক্সিকিউটিভ যারা আছেন এখানে, তাদের সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু আমাদের বলেছেন যে বেলা বাড়ার সাথে সাথে আজকে যেহেতু ছুটির দিন, ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি, সেক্ষেত্রে আজকে কিন্তু তারা মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে এবং আগামীকাল
আগামীকাল পর্যন্ত আজকে সারাদিন যেমন দর্শক সমাগম এবং যারাই ক্রেতা বিক্রেতা যারাই আছেন ক্রেতারা আসবেন, তারা কিন্তু মূলত তাদের সংখ্যাটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে এবং আগামীকালও তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা তাদের এই যে এক্সপোর্টে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন। এক্ষেত্রে শুধু যে এক্সপো এবং বিক্রি এটি নয়, মূলত সচেতনতা বৃদ্ধির জন্য হলো এই এক্সপোটি বারবার চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে এবারও। রূপল, এই ছিল এখন পর্যন্ত দ্বিতীয় দিনের এক্সপো থেকে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার আয়োজন করা হয়েছে বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি এক্সপো, আর সেখান থেকে খবর জানাচ্ছিলেন কাজল আব্দুল্লাহ। ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা কতটা বাস্তব ছিল, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে ঘরে বৈদেশিক মুদ্রা অর্জনই তার প্রমাণ। আগামী কয়েক বছরে এ খাতে উপার্জন $1 বিলিয়ন এবং ভবিষ্যতে চতুর্থ বৃহত্তম খাত হবে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত ফ্রিল্যান্সার কনফারেন্স এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্য প্রযুক্তির ব্যাপারে বিস্তারে যে সাইবার জগৎ গড়ে উঠেছে তার নিরাপত্তা বিধান আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ব্যাপারে দেশীয় আইন ও আন্তর্জাতিক চুক্তি দরকার। অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, নারীদের ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে আনতে আগামী 2 বছরে 1 লাখ তরুণীকে আইসিটি ট্রেনিং দেওয়া হবে। প্রতি বছর 12 ডিসেম্বর জাতীয় তথ্য প্রযুক্তি দিবস ঘোষণারও দাবি জানান দুই মন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 ডিসেম্বর দিয়েছিলেন, যেটা একটা বাস্তব ঘোষণা ছিল। যদি এই ঘোষণাটা না থাকতো, পৃথিবীর উন্নয়নের মহাসড়কের সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে পারত না, ছিটকে পড়ে যেত। কিন্তু সাইবার জগৎ হুমকির মুখে পড়ছে, কিন্তু হুমকি দিচ্ছে কে? হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এটাকে সামরিকীকরণের একটা প্রবণতা আছে বড় বড় রাষ্ট্রে। এটা যদি মানব কল্যাণে আমাকে কাজে লাগাতে হয়, তাহলে এই হুমকি মোকাবেলা করতে হবে। সাইবার জগতের আপনার নিরাপত্তা দিতে হবে। আরআরএম ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড লিমিটেড এবার ঢাকার ওয়ারিতে বিক্রয় কেন্দ্র চালু করেছে। স্টিল শিল্প প্রতিষ্ঠিত আরআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরআরএম ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড বিশ্ববিখ্যাত সব ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারজাত করছে। গতকাল ওয়ারির বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আল আরাফা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদুল আলম এবং আরআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম উপস্থিত ছিলেন। কৃষি পণ্য উৎপাদন পদ্ধতির উন্নয়নে এসিআই লিমিটেডের একটি সফটওয়্যার তৈরি করতে যাচ্ছে। গতকাল তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এ বিষয়ে নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান এনএসভি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন ডিআই এবং এসিআই এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ডিআই এর মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, এসএনভির কান্ট্রি ডিরেক্টর মিস্টার জেসন বিলানগার এবং এসিআই এগ্রো বিজনেসের নির্বাহী পরিচালক ডক্টর এফএইচ উপস্থিত ছিলেন। এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স এপিটক অ্যাওয়ার্ড 2016 আয়োজনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ। আগামী বছরের 5 ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে তথ্য প্রযুক্তি বিষয়ক বৈশ্বিক এই প্রতিযোগিতার 17তম আসর। গতকাল রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে একথা জানান বেসিসের সভাপতি মোস্তফা জব্বার। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ বেসিসের সদস্যরা উপস্থিত ছিলেন। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সামনে রেখে গ্রিসের পার্লামেন্ট দেশটির 2017 সালের বাজেট অনুমোদন করেছে। দেশটির পার্লামেন্ট গ্রিসের নীতি নির্ধারকরা 2.7% প্রবৃদ্ধির এ বাজেটের অনুমোদন দেন। এ সময় প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, গ্রিসের অর্থনৈতিক সংকট উত্তরণের সামনের বছর হবে উল্লেখযোগ্য। এই বাজেটকে সিপ্রাস উচ্চাভিলাষী প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সমন্বয়ক হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু বিরোধী দল তার এই মন্তব্যের বিরোধিতা করেছে। 2016 সালে প্রাথমিকভাবে 0.5% লক্ষ্যমাত্রার বিপরীতে 1.1% অর্থনৈতিক উদ্বৃত্ত অর্জন করেছে গ্রিস। রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কায় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি মাসিক সম্পদের ক্রয়ের পরিমাণ 8,000 কোটি ইউরো থেকে 6,000 কোটি ইউরোতে নামিয়ে এনেছে। সম্প্রতি ব্যাংকটির প্রেসিডেন্ট মারিও দ্রাগি এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, মার্কেটের শেয়ার থেকে আয়ের হার ইসিবির আমানতের সুদের হারের চেয়ে কম থাকলে শেয়ার কেনার কোনো প্রয়োজন নেই।
আগামী কয়েক মাস সংশ্লিষ্ট কমিটি বাজার ব্যবস্থার উপর নজর রাখবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী অপসারণের আর্থিক খাতেরও উদ্বেগ তৈরি করেছে। সেই সাথে নির্বাচনী পঞ্জিকায় আগামী বছরের বৈশ্বিক অনিশ্চয়তা এবং অর্থনীতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। এই সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থান ইতিবাচক, বলছেন অর্থনীতিবিদরা। সুফল পেতে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চয়তার তাগিদ। ঢাকা ওয়াসার পানির বিল হঠাৎ বাড়িয়ে দেয় ক্ষুব্ধ গ্রাহক। মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক। দাম নয়, খরচ সমন্বয় করা হয়েছে, দাবি ওয়াসার। নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী প্রার্থী নারায়ণগঞ্জ সিটির জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান বন্দরবাসী। শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবি। এবং শক্ত অর্থনৈতিক ভিত সৃষ্টি করাই এখন বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।